জলপ্রপাতের পানিতে ভাসতে ভাসতে আর স্রোতের ধাক্কা খেতে খেতে তিতিরের সারা শরীর যেন অসাড় হয়ে পড়ছিল। তিতির পানি থেকে ওঠার কথা মুগ্ধকে বলতে গিয়ে দেখল কোনো কথাই বলতে পারছে না। কথা বলার জন্য যে মিনিমাম শক্তিটুকু দরকার তা ওর ওই মুহূর্তে ছিল না। কিছুক্ষণের মধ্যে মুগ্ধ বলল, এই যে তিতির পাখি, চলো এবার ওঠা যাক, এর বেশি থাকলে তোমার কষ্ট হবে। তিতির কিচ্ছু বলতে পারল না। মুগ্ধ ওর উত্তরের অপেক্ষা না করে উপরে উঠল। সাথে সাথে দোলা এসে ওদের বেল্টার দড়ি খুলে দিল। তিতির নিস্তেজ হয়ে শুয়ে পড়েছে। মুগ্ধর ব্যাগে আরও 2 বোতল পানি ছিল। একটা বের করে তিতিরকে খাওয়ালো। তিতির অর্ধেকটা পানি খেয়ে আবার শুয়ে পড়ল। মুগ্ধ বাকি পানিটুকু খেয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল। হঠাৎ তিতিরের দিকে তাকাতেই দেখল তিতির উঠে বসেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হাসছে। চোখ দিয়ে পানি পড়ছে, তাকিয়ে আছে জলপ্রপাতের সেই স্রোতধারাগুলোর দিকে। কিছুক্ষণ পর তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, আপনি জানেন না আপনি আমাকে আজ কি দিয়েছেন। এক অদ্ভুত অনুভূতি। যতক্ষণ আমি ওখানে ছিলাম আমার মনে হচ্ছিল আমি অন্য কোনো এক জগতে আছি। যদিও আমার এক ফোঁটা শক্তি ছিল না, কিন্তু আমার খুব ভালো লাগছিল, খুব খুব খুব। মুগ্ধ হাসল, শুধু কিছু বলল না। দোলা বলল, এত ভালো লাগছে তাহলে কাঁদছো কেন? তিতির হাসতে হাসতে বলল, আমি তোমাকে বোঝাতে পারবো না আপু, আমার এই কান্নাটা অবশ্যই খুশির কান্না। আমার জীবনে এত সুখের মুহূর্ত আগে কখনো আসেনি, কিন্তু কেন জানি না কান্নাটা আমি থামাতেই পারছি না। আমি তো দেখছি তুমি হাসিটাও থামাতে পারছো না। তিতির আবার হাসল। মুগ্ধ ব্যাগ থেকে টাওয়াল বের করে দিল, বলল, নাও, মাথাটা ভালো করে মুছে নাও। তিতির টাওয়াল নিল। মুগ্ধ ব্যাগ নিয়ে উঠে কোথায় ছুলে গেল। একটু পর ভেজা 3/4 পাল্টে শুকনো একটা পরে ফিরে এলো। তিতির এখনও সেই জায়গায় একা একা বসে আছে, আর গ্রুপেরই একটা ছেলে ওর দিকে তিতিরের দিকে তাকিয়ে আছে। নজরটা যে কোন দিকে তা বুঝতে মুগ্ধর অসুবিধা হলো না। ট্রিপে এসে ছেলেটাকে কিছু বলাও তো যাবে না। তিতিরের কাছে এসে জিজ্ঞেস করল, তিতির, ব্যাগ তো আনুনি না? না, এক্সট্রা কাপড় যখন আনুনি ভেজাও উচিত হয়নি। প্রবলেম নেই। প্রবলেম আছে। দোলা ছোট একটা ব্যাগ এনেছে, ওকে জিজ্ঞেস করো তো ওর এক্সট্রা জামা কাপড় আছে কিনা। তিতির উঠে গিয়ে দোলার সাথে কথা বলে ফিরে এলো, বলল, আপু ব্যাগে কাপড় চোপড় আনেনি, শুকনো খাবার এনেছে। তারপর মুগ্ধ নিজের ব্যাগ থেকে একটা টি-শার্ট বের করে তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা পরো। তিতির অবাক চোখে চেয়ে বলল, এটা আপনার? হ্যাঁ। এবার তিতির হো হো করে হেসে উঠল। ওর মধ্যে দুজন আমি ঢুকে যাব। সেটা আমি জানি, লাগলে 3টা তুমি ঢুকো গিয়ে। যাও, আর একটাও কথা না বলে চেঞ্জ করে এসো। ওই ঝোপের আড়ালে গিয়ে চেঞ্জ করো। থ্যাঙ্কস, বাট সত্যি এটা কোনো দরকার নেই। আমার ঠান্ডা লাগবে বলে বলছেন তো? আমার এটুকুতেই ঠান্ডা লাগে না, কোনো প্রবলেম হবে না। এটা আপনিই পড়ুন। তিতির, বাম পাশের চেক শার্ট পরা ছেলেটা তোমার ভেজা শরীরের দিকে তাকিয়েছিল। আমি দেখেছি, দেখে খুব রাগও লাগছিল। মন চাইছিল চোখ দুটো গেলে দিই। ট্রিপে কোনো ঝামেলা করতে চাচ্ছি না, তাই বলছি চেঞ্জ করো। তিতিরের চোখগুলো রসগোল্লা হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মুগ্ধ বলল, একদম ডিরেক্টলি না বললে কিছুই বোঝো না কেন? আজব মেয়ে। তিতির আর একটা কথাও না বলে টি শার্টটা নিয়ে ঝোপের মধ্যে চলে গেল।
তারপর টি শার্টটা বুকে জড়িয়ে ধরল, স্মেল নিল। ইস, মুগ্ধ কত খেয়াল রাখে ওর, যতটা ও নিজেও নিজে রাখতে পারে না। উঠতে ইচ্ছে করছে, উঠতে। মুগ্ধর স্মেলটাও এত মারাত্মক কেন? মুগ্ধ টি শার্টটা তিতিরের হাঁটু সমান লম্বা হয়েছে, আর এত ঢোলা যে আরও 2-1 জন ঢুকতে পারবে। তাদের কিচ্ছু যায় আসে না। মুগ্ধ টি শার্ট পরা মানে অনেক কিছু, যা কেউ বুঝবে না। আরেকবার টি শার্টটা নাকের কাছে নিয়ে স্মেল নিয়ে বেরিয়ে এলো ছোপের বাইরে। ওকে দেখে দোলা হেসে দিল, আরও অনেকেই হাসলো বোধহয়, কিন্তু ও একটু অস্বস্তি বোধ করলো না, খুব পার্ট নিয়েছিল। এবার ফেরার পালা। প্রায় 4-5 ঘন্টা নাফাকুমে কাটিয়ে ওরা ফেরার পথে হাঁটা ধরল। পথে তিতিরকে 9 বার জোকে ধরল। মুগ্ধ একইভাবে চোখ ছাড়িয়ে দিল। সবারই কেমন যেন কথাবার্তা ফুরিয়ে গিয়েছিল। জলপ্রপাতের ঘোর কারোরই কাটেনি। সে কোমর সমান পানির জায়গায় এসে মুগ্ধ বিনা বাক্যে তিতিরকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। কোলে নিতে তিতির ওর গলা জড়িয়ে ধরল। একটা অদৃশ্য অধিকার বোধ দুজনের মধ্যেই কাজ করছিল। মুগ্ধ টি শার্ট তিতিরকে দেওয়ার কারণে মুগ্ধ ছিল খালি গায়ে। এটাও একটা দেখার মতো দৃশ্য ছিল। তিতিরের কেমন যেন লাগছিল। মুগ্ধ ছিল খালি গায়ে, আর লজ্জা লাগছিল। হাতগুলো মুগ্ধর খালি গায়ে লাগছিল, আর যখনই সে হাতের কুনোয় ওর বুকের লোমগুলোর সাথে লাগছিল, তখন সুরসুরি লাগছিল তিতিরের। যেদিন এসেছিল সেদিন মুগ্ধর মুখে খুব ছোট ছোট দাড়ি ছিল, এখন সেগুলো অনেক বড় হয়ে গেছে। তিতির সেদিকে তাকিয়েছিল। মুগ্ধকে এখন আরও বড় বড় লাগছে। তিতির মুগ্ধর গলার পিছনে 2 হাত বেঁধে রেখেছিল। হঠাৎ একটা হাত দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে আরেকটা হাতে নামিয়ে মুগ্ধর দাড়িতে রাখল। মুগ্ধ চমকে তাকালো তিতিরের দিকে। তিতির লজ্জা পেয়ে ওর দাড়ি ছেড়ে দিয়ে আবার গলার পিছনে হাত বাঁধল। রিমাকড়ি ফিরতে ফিরতে বিকাল 5টা বাজল। সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিল। তারপর যে যার মতো রেস্ট নিচ্ছিল। তিতির বিছানায় উপুর হয়ে শুয়েছিল। খুব ক্লান্ত লাগছিল। পাগুলো যেন ভেঙে আসছিল। জানালাগুলো নিচু হওয়ার কারণে জানালা দিয়ে বাইরে তাকিয়ে নদী, পাহাড় সবই দেখতে পাচ্ছিল তিতির। হঠাৎ বারান্দায় মুগ্ধকে দেখা গেল। মুগ্ধ ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, ঘুমকুমারি না ঘুমিয়ে তাকিয়ে আছে যে? আমার এত ক্লান্ত লাগছে যে ঘুমাতেও পারছি না। আরে ঘুরতে আসলে এরকম একটু আধটু হয়, রাতে একেবারেই ঘুমিও। এখন চলো তো, কোথায়? রেমাক্রি বাজারে যাব। চলো, মজা হবে। কি মজা? বাজারে কত রকমের ফল সবজি ওঠে, সব তো তুমি চিনবেও না। না প্লিজ, আমি যাব না, আপনি যান। আমি এখন আরো হাঁটলে মরেই যাব। তুমি হাঁটলা কখন? কোলে করেই তো আসলে গেলে। আর জলপ্রপাতের পানিতে, সেখানে তো কোলেই ছিলে। তিতির অবাক হয়ে বলল, মানুষের উপকার করে আবার খোঁটা দিচ্ছেন? কি খারাপ আপনি। সেটা তো অবশ্যই। আপনি যান, আমি যাব না। কোলে করে নিলে যাবে? তিতির মুগ্ধর দিকে তাকিয়ে হেসে দিল। মুগ্ধও হেসে দিল। তারপর বলল, আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি যাই। তিতির কখন ঘুমিয়ে পড়েছিল তা ওর মনে নেই। ঘুম ভাঙল দোলার ডাকে। উঠতেই দোলা বলল, আহারে, ঘুমিয়েছিলে? আর ওদিকে তোমার আশিক তো তোমাকে ছাড়া মরেই যাচ্ছিল। মনের দুঃখে শেষে রান্না করতে চলে গেল। তিতির লজ্জা পেয়ে হাসল। দোলা বলল, আরে, এত লজ্জার কি আছে? আমি তো। না, আসলে তেমন কিছু না। ইস, আর লজ্জা পেয়ে মিথ্যে বলতে হবে না। আমরা এতক্ষণ তোমাদের অ্যাডভেঞ্চারের গল্প শুনছিলাম। কোন গল্প? ওই যে ডাকাতের হাত থেকে পালিয়ে বাঁচার গল্প। ও, তাই
তো বলি, দুজনের মধ্যে এত ভাব হলো কখন? তিতির কি বলবে, লজ্জায় তো শেষ হয়ে যাচ্ছিল। দোলা বলল, তুমি খুব লাকি বুঝলে, তোমার আগে কোনো মেয়েকে ভাইয়া এতটা প্রায়োরিটি কখনো দেয়নি। ওদের একটা কাজিন আছে, ইকরা, ভাইয়াকে পাগলের মতো ভালোবাসে, আর ভাইয়া পাত্তাই দেয় না। হঠাৎ তিতিরের মনে পড়ল সে যে মেসেজ দেয় প্যারা, সেই ইকরা নয় তো? কিন্তু সে তো ভার্সিটির কাজিন তো না, নাকি কাজিনই বাট একই ভার্সিটিতে পড়ে। দোলা বলল, এই বলো না কিভাবে প্রপোজ করলো? প্রপোজ? তুমি ভুল ভাবছো, সত্যি প্রপোজ করেনি। আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। দোলা অবাক হয়ে বলল, ভাইয়াও তাই বলল, কিন্তু বিশ্বাস করিনি। আই মিন, তোমাদের মধ্যে রিলেশনশিপ চলছে সেই ব্যাপারে আমি শিওর ছিলাম। তা না হলে কোলে নেওয়া, একই দড়িতে পানিতে নামা, দুজনের কথাবার্তা, দুজনের দিকে তাকানো, এইসব কিভাবে সম্ভব? তিতির এবার বলল, আসলে আমি ওনাকে পছন্দ করি, উনিও হয়তো করেন, কিন্তু কিছু বলেনি তো কখনো, তাই শিওর না। ওয়াও, দ্যাটস গ্রেট। তুমি তাহলে ওকে বলে দাও তোমার ফিলিংসের কথা। না না, আমি বলতে পারবো না। কেন? উনি যদি পছন্দ না করেন আর রিজেক্ট করে দেন, তাহলে আমি মানতে পারবো না। তার চেয়ে অপেক্ষা করি। সে কি রিজেক্ট কেন করবে? হতেও তো পারে ওনার আমাকে পছন্দ না। আফটার অল, মাত্র 3-4 দিন ধরে আমরা একে অপরকে চিনি। আরে না না, আমরা তো চিনি ভাইয়াকে, ও ভালো না বাসলে এরকম কখনো করতো না। তবু আমি অপেক্ষা করব আপু। কতদিন অপেক্ষা করবে? আর ধরো যদি তার মধ্যে অন্য কেউ ঢুকে পড়ে, আর ভাইয়াও যদি তার হয়ে যায়, তখন? উনি আমার হলে কখনোই অন্য কেউ ঢুকে পড়তে পারবে না, আর ঢুকলেও উনি তার হবেন না। হলে বুঝতে হবে আমি ভুল ভেবেছি, উনি আসলে আমাকে ফিলই করেননি। হায় আল্লাহ, কোন দুনিয়ায় আছি। তিতির দোলার হাত ধরে বলল, প্লিজ আপু, তুমি আমাকে ছুঁয়ে বলো যে তুমি ওনাকে আমার ফিলিংসের কথা কিছু বলবে না। আমি চাই উনি নিজে থেকে আমাকে বুঝুক আর প্রপোজ করুক। দোলা তিতিরের হাত ধরে হেসে বলল, আচ্ছা বেশ, বলবো না। তবে দোয়া করি খুব তাড়াতাড়ি তুমি আমার বড় চা হয়ে যাও। তিতির লজ্জা পেয়ে গেল। দোলা হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল। রাতে সবাই খেতে বসেছে। তিতির বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল মুগ্ধরই কথা। এমন সময় পেছন থেকে মুগ্ধ বলল, এই যে সুন্দরী, আপনাকে খুঁজতে খুঁজতে তো পাগল হয়ে যাচ্ছি। মোটেই খোঁজেননি, আমি এখানেই ছিলাম। আচ্ছা আচ্ছা, তোমার ক্লান্তি গেছে? ঘুমিয়েছি না। পা ব্যথা? পা ব্যথা আছে, এত হাঁটিনি তো কখনো। ও হুম, ডিনার করে একটা প্যারাসিটামল খেয়ে নিও, ব্যথা কমে যাবে। আচ্ছা। তোমার জন্য বাঁশ রেঁধেছি, চলো খাবে। কি? আরে বান্দরবনে বলেছিলাম না বাঁশকুড়িল খাওয়াবো সুযোগ পেলে, ওটাই রান্না করেছি। ওটা আনতেই বাজারে গিয়েছিলাম। বাঁশ কুড়ুইলটা সত্যিই অসাধারণ ছিল, নরম নরম আর খুব টেস্টি। চিকেন দিয়ে ঝালঝাল করে রান্না করেছে মুগ্ধ। তিতিরের মনে হলো এত সুস্বাদু খাবার ও আর খায়নি। খেতে খেতে মুগ্ধর দিকে তাকিয়ে মনে মনে বলছিল, আমি আপনার কাছ থেকে সব রান্না শিখব, তারপর আর আপনাকে রাঁধতে দেব না, আমি আপনাকে রেঁধে খাওয়াবো। খুব ভোরে ওরা রওনা দিয়েছিল যাতে রাতে থানচিতে থাকতে না হয়, কারণ থানচি জায়গাটা কারোরই তেমন পছন্দ হয়নি। সন্ধ্যার মধ্যে ওরা বান্দরবান পৌঁছলো। তারপর রাতের বাসে ঢাকা। ঢাকার বাসেও তিতির মুগ্ধ পাশাপাশি বসল। তিতিরের মন খারাপ লাগছিল, পথ তো শেষ হয়ে যাচ্ছে। মুগ্ধ এখনও কিছু বলল না।
মুগ্ধ আরও টুকটাক কত গল্প করছে, ম্যাক্সিমাম ট্রাভেলিং রিলেটেড। 10 দিনের ট্যুর 5 দিনে শেষ হয়ে গেল পারমিশন না পাওয়ার কারণে। 40% টাকা ফেরত পেল। এই টাকা দিয়েতেও অন্য কোথাও ঘুরে আসা যায়। তিতিরের ইচ্ছে করছে মুগ্ধর সাথে অন্য কোথাও চলে যেতে, কিন্তু ও কখনোই তা বলতে পারবে না। এত চিন্তার মধ্যেও ও বেশ কয়েকবার ঘুমালো, উঠল, গল্প করলো, কিন্তু মুগ্ধ কিছুই বলল না। আস্তে আস্তে একসময় সকাল হলো, বাস চলে এলো ঢাকায়। মুগ্ধ আর তিতিরের গন্তব্য একই জায়গা, ধানমন্ডি 11 নম্বর রোড। দুজনে একটা সিএনজি নিল। তিতিরের বাসার সামনে এসে মুগ্ধ সিএনজি ছেড়ে দিল। একটা বাসা পরেই ওর বাসা, হেঁটেই চলে যেতে পারবে। দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে তিতিরের বাসার সামনে, রাস্তার অপোজিটে। দুজনেরই মন খারাপ। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না, ভেবে পেল না কি বলবে। একসময় মুগ্ধ ম্লান হেসে বলল, বাসায় যাও তাহলে। হ্যাঁ, যাচ্ছি। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, আর হ্যাঁ, সাবধানে থেকো। আপনিও ভালো থাকবেন। তিতির আর দাঁড়ালো না, চলে গেল। গেটের সামনে গিয়ে তিতির একবার পেছন ফিরে তাকালো। মুগ্ধ পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল, ওকে ফিরে তাকাতে দেখেই হাসলো। তিতিরও একবার হাসলো, তারপর গেটের ভেতর ঢুকে গেল। তিতির ভেতরে যাওয়ার পর মুগ্ধ উল্টো ঘুরে নিচের বাসার দিকে হাঁটতে লাগলো। বাসার গেটের ভেতর ঢুকতেই মনে পড়ল তিতিরের ফোন নাম্বারটাই তো আনা হয়নি। কোনো রকমে গেটটা খুলে দৌড় দিল। এক দৌড়ে চলে এলো তিতিরের বাসার সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। অন্যদিকে এক সিঁড়ি উঠে দোতলার অর্ধেকে যেতেই তিতিরের খেয়াল হলো মুগ্ধর ফোন নাম্বার নেওয়া হয়নি। এক দৌড়ে সিঁড়ি দিয়ে নামতেই বাবার সাথে ধাক্কা লাগলো। বাবা ওকে দেখে খুশিতে বলে উঠল, ওরে বাবা, আমার আম্মা দেখি 10 দিনের জায়গায় 5 দিনে এসে গেছে, কিন্তু আম্মা দৌড়াচ্ছে কেন? বাবা, সিএনজিতে আমরা পার্স ফেলে এসেছি। এছাড়া আর বিশ্বাসযোগ্য কোনো কথা খুঁজে পেল না তিতির। বাবা বলল, বাইরেতে কোনো সিএনজি নেই? ও বাবা, আমি আরেকটু খুঁজে দেখি। নেই তো মা, বাদ দে। কি এমন ছিল পার্সে? টাকা। ও, তাতে কি হয়েছে? টাকা গেছে যাক, আমার মেয়ে তো সেফলি ফিরে এসছে। বাবা, ওতে 5,000 টাকা ছিল। ট্যুরের টাকা বেঁচে যাওয়ার ফেরত পেয়েছি। আমি ভেবেছিলাম ওটা দিয়ে কিছু করব। বাবা, আমি যাই। আরে মাত্র 5,000 টাকা? চল, আমি তোকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এর জন্য নাকি আমার আম্মা এত সকালে বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করবে? তিতির মন খারাপ করে বাবার সাথে সিঁড়িতে উঠল। এত সকালে তুমি কোথায় গিয়েছিলে বাবা? নামাজ পড়তে গিয়েছিলাম রে মা। এত সকালে আর কোথায় যাব? চল চল, উপরে চল। আজ আমি বাজারে গিয়ে বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে আসবো আমার আম্মার জন্য। কিন্তু তিতিরের অস্বস্তি লাগছিল, অস্থির লাগছিল। এক একটা সিঁড়ি যেন এক একটা উঁচু পাহাড়ের চেয়েও বেশি উঁচু মনে হচ্ছিল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।